আচ্ছা, আজকে আমরা জাভাস্ক্রিপ্ট একটু দেখবো। আরে কই গেল? ওকে, জাভাস্ক্রিপ্ট হলো যেমন আমাদের এই যে ব্রাউজার ইন্টারেক্টিভ করে না, এই কাজগুলো সব এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়। যেমন আপনি কোথাও যদি বাটনে ক্লিক করেন, যেমন এখানে সার্চ ফেসিলিটি আছে, বা এই যে ক্লিক করলে যে একটা মডেলের মতো আসে, এগুলো সব জাভাস্ক্রিপ্টের কাজ। মানে ওয়েবসাইটে যত ইন্টারেক্টিভ জিনিসপত্র আছে সেগুলো সব এই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। এবং জাভাস্ক্রিপ্ট মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি ধরেন এই ব্রাউজার কল্পনা করতে পারবেন না। একটা ব্রাউজারে যা কিছু হয়, আপনি এইচটিএমএল কোড লেখেন, একই কনভার্ট করে ব্রাউজারে কি করে জাভাস্ক্রিপ্ট কোডে দেখে। তো জাভাস্ক্রিপ্ট হইছে, বলতে পারেন জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনার ব্রাউজার কোনো কিছু কমপ্লিট না, মানে কল্পনাই করতে পারবেন না জাভাস্ক্রিপ্ট ছাড়া। তো আমরা আসি জাভাস্ক্রিপ্ট। এই দেখেন, জাভাস্ক্রিপ্ট যদি আপনি এইচটিএমএল ইউজ করতে চান সেক্ষেত্রে এরকম ইউজ করা ওয়ে আছে। যেমন এইচটিএমএল এ যদি কোনো একটা কিছু প্রিন্ট করতে চান, এইচটিএমএল এ নট আপনার জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে, যেমন আমরা রান করি একটা প্রজেক্ট, এটা আমার রান হয়েছে, কন্টাক্ট পেজ ধরেন এটা। এখন আমাদের এই পেজের সাথে কি জাভাস্ক্রিপ্ট লিংক আপ করা আছে না? এই যে লিংক আপ করা আছে না, এই যে স্ক্রিপ্ট ডট মেইন। এছাড়াও আপনি এইখানে নিচে এসেও কিন্তু লিখতে পারবেন জাভাস্ক্রিপ্ট। যেমন যদি স্ক্রিপ্ট ট্যাগ লেখেন, এখন এটার ভিতরে আপনি লিখতে পারবেন। বুঝতে পারছেন? যেমন ধরেন আমার একটা ভেরিয়েবল আছে, লেট এ সমান সমান ধরেন 10, আর একটা ভেরিয়েবল আছে লেট বি সমান সমান 20। এখন আমি চাই এই দুইটারে যোগ করতে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এটা পরে বলবো না এটা কি কি লিখছি। এ যোগ বি। আমরা আসি এখানে কনসোলে, এই যে আমাদের 30 আসছে, এই যে 30 আসছে না? তো আমরা পেজের সাথেও জাভাস্ক্রিপ্ট চাইলে লিখতে পারি। এছাড়াও আমাদের যে এক্সটার্নাল ফাইল ইউজ করছি না, মেইন ডট জেএস, হয়ে গেল এটা না, মেইন ডট জেএস। তো এইখানে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে কি আপনাকে এই আর স্ক্রিপ্ট ট্যাগের দরকার নেই। এই যে আপনি যা লেখছেন এইভাবেই লিখতে পারবেন, স্ক্রিপ্ট ট্যাগের আর তখন দরকার নাই। যদি আপনি এইচটিএমএল লেখেন তখন এই যে স্ক্রিপ্ট ট্যাগ লাগবে। এখন দেখেন সেম ভাবে আউটপুট আসছে, আসছে না? তো আমরা দুইভাবে লিখতে পারি। যেমন একটা হচ্ছে আমাদের ওয়েব পেজে আমরা নিচে লিখতে পারি এই যে, আর চাইলে আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করে, সচরাচর মানুষজন এই যে এক্সটার্নাল ফাইল ইউজ করে লেখ, কারণ এই নিচে লেখে আবার ইজিবিজি অবস্থা হয়েছে। মানে সিএসএস এর মতো এরকম, আপনি সিএসএস কোথায় লেখে উপরে লেখা যায় না এই যে হেডের ভিতর, সেম ভাবে আপনি স্ক্রিপ্টও লিখতে পারবেন এই যে বডির পাশে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে স্ক্রিপ্ট। আর এছাড়াও আপনি এক্সটার্নাল ভাবে এই যে এটা ইউজ তো করতেই পারতেছেন। তো আমরা আসি, যেমন যদি আমরা এইচটিএমএল এ কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে এইভাবে, যেমন দেখেন একটু আগে আমরা কোথায় দেখছি, যে আমরা এইখানে দেখছি। মানুষজনকে আইসে গিয়ে এই ওপেন করে দেখবে? মানুষ কোথায় দেখবে? এইখানে দেখবে না। মানুষ তো আর এই কনসোল বোঝে না, ধরেন নর্মাল ইউজার কি, যারা কিছুই বোঝে না, টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, তারা তো আর আইসে এই যে ডিবাগ খুঁজতে আসবেন। এটা এক ধরনের ডিবাগিং টুলস কনসোল। তো তারা তো আর মানে ডিবাগ খুঁজতে আসবে না। তো তারা কি করবে, এরকম ওয়েব পেজ দেখ। তো দেখি আমরা এরকম ওয়েব পেজে একটা লেখা প্রিন্ট করা যায় কিনা। ঠিক আছে, ধরেন এইখানে এটা আমি চেঞ্জ করব, আমার
আওয়ার লোকেশন এটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়া চেঞ্জ করব। আওয়ার লোকেশন রে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়া, এগুলো আমরা পরে আসতেছি, এগুলো কি 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 এগুলো পরে আসতেছি। স্যার ভিডিও তো রেকর্ড হইছে না? স্যার এটা কেমন হলো? আমার এত কষ্ট করে প্রজেক্ট সব ডিলিট করে দিছি। কে কি করছ আমি কি করব? আমারটাও গেছে স্যার, এটা আগের দিন সব কইছি। ডিলিট করে দিছি স্যার। আর ফাইলটা অফ করে যাওয়া লাগে তে ভালো। আর তো অফ করাই। আমার অন্য ফাইল ঢুকে রেখে দিই। পরে বলবেন। আমার ফাইলটা আমি যাওয়ার সময় ফাইল ক্রিয়েট করে এই পাইথনের পোলাপান গুলো একটা বেয়াদব। পিসি থেকে জায়গার অভাব আছে, আর একজন ফাইল কেন ডিলিট করতে হবে? কারণ আজকে নাই ক্লাস, কালকে আসো। ওকে, এই ক্লাসের ওকে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে আমরা তো এইচটিএমএল এটা লিখতেই পারি, তাই না? আমরা চাই এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করে দেবো এটা। তো আসি আমরা, যখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো এইচটিএমএল এলিমেন্টকে ধরতে যাবেন, সেক্ষেত্রে আপনার কি থাকতে হবে? একটা ক্লাস থাকতে হবে অথবা একটা আইডি থাকতে হবে এই এইচটিএমএল ট্যাগটার উপর। যেমন ধরেন আমরা এইটাকে বলছিলাম না, তো এইখানে কি ক্লাস আইডি কোনো কিছুই নাই, তো আমরা একটা আইডি বসাই। যেমন সাধারণত জাভাস্ক্রিপ্ট যেগুলো করা হয় এগুলো বেশি হয়েছে আইডি দিয়ে। লোকেশন, ধরেন আমি লিখলাম লোকেশন। এখন আমার এইখানে আসি ডকুমেন্ট, আচ্ছা এটা আমি পরে বলতেছি। গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কে নিলাম। এইটা কোন আইডি? এই যে একটু আগে দিয়ে আসছি না, এই যে আইডি, এইটা এই আইডি দ্যাট ইনার টেক্সট বেশি করে আচ্ছা দেখি আমাদের আসে কিনা কিছু আসছে। এবার চেঞ্জ হয়েছে কোথা থেকে? জাভাস্ক্রিপ্ট থেকে, বুঝছেন? আর এইটা আপনি দেখতেও পারবেন না যে চেঞ্জ হয়েছে, এত ফাস্ট হবে। কারণ যখনই পেজটা লোড হবে তখনই সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। আসছে। তো আমরা এইভাবে একটা এইচটিএমএল এলিমেন্টে ধরে চেঞ্জ করতে পারি যে কোনো জায়গাতে। এটা তো জাস্ট এইচটিএমএল এলিমেন্ট ধরতে পারলাম, চেঞ্জ করতে পারলাম, এই তো। যদি এটা আবার বন্ধ করে দিই তাহলে কি আগের অবস্থায় ফিরে আসবে। এই সেম ভাবে আপনি সিএসএস ও চেঞ্জ করতে পারবেন। এখন সিএসএস এর কালার টালার স্টাইল যা কিছু আছে সবকিছু দিতে পারবেন সেম ভাবে। এটা গেল মানে বেসিক দেখাইলো যে জাভাস্ক্রিপ্টটা কি, কিভাবে কাজ করে ব্রাউজারের সাথে। এখন আসি আমরা জাভাস্ক্রিপ্ট কি। এটা সবাই জানে জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কি মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। এই যে দেখেন বলা আছে জাভাস্ক্রিপ্ট সব থেকে পপুলার। ব্রাউজার তো মানে ব্রাউজার তো আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া কল্পনাও করতে পারবেন না। জাভা হচ্ছে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে মূলত তৈরি করা হয় গেম। যাওয়া দিয়ে গেম তৈরি করে, অ্যান্ড্রয়েড ইউজ হয়। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে শুধু ওয়েব বেস, একেবারে শুধু ওয়েব বেস। হ্যাঁ, শুধু ওয়েব বেস এটা। যাওয়া কম্পিউটারে কাজ করতে পারি তাহলে ঠিকই খাতায় লিখতে পারি। হ্যাঁ, খাতায় লিখতে পারি যাওয়া। খাতায় লিখতে পারে কেন? দেখায় না ভার্সিটিতে না না জাভা নামে একটা বই আছে না? বেশি তো শিখতে গান খাতায় লিখি। তো ওই পড়াশোনা তো মুখস্থ করে খাতায় লেখা কোড, তাই না? আচ্ছা, জাভা স্ক্রিপ্ট হয়েছে সব থেকে লার্ন হয়েছে সোজা, ঠিক আছে? এটা যদি একবার বোঝেন দেখবেন একবার সোজা। এটা দিয়ে যে কত কিছু করা যায়, ধরেন আমরা এইচটিএমএল পেজই লেখেন না, সব জাভা স্ক্রিপ্ট দিয়ে করে দেবেন, ঠিক আছে? এখন আসি জাভা স্ক্রিপ্ট। এই যে এখানে এই যে উনি যে কোশ্চেন করছে, জাভা স্ক্রিপ্ট এন্ড জাভা আর দ্য কমনলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোথ কনসেপ্ট এন্ড ডিজাইন। দুজনের ডিজাইন এন্ড কনসেপ্ট দুইটাই আলাদা। মানুষ অনেক সময় এটা দুইটার একভাবে,
যে দুইটা জিনিস দুইটা পারপাসে তৈরি করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট বানানো হয়েছে ওয়েবের জন্য, আর ওইটা তো হয়েছে জাভা তো হয়েছে মূলত বললাম অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে গেমে বেশি ইউজ হয় জাভা। এই যে ডাব্লিউ3 আছে, যদি কেউ জাভা শিখতে চান শিখতে পারে। এই যে জাভার লোগো। এই যে পাবলিক মেইন। স্ক্রিপ্ট শিখতে পারলাম না, জাভা কি আর পারবো স্যার? পারবেন, চেষ্টা থাকলে পারবেন। এই যে জাভা স্ক্রিপ্ট কবে আসছে এটা বলা টলা আছে, এটা দেখে টেকে নিয়েন। দুইটারই দেখা আছে কবে, এটা হচ্ছে 1995 সালে আর এটা হচ্ছে 1997 সালে। তো কে আসছে আগে? জাভা স্ক্রিপ্ট আসছে। Why study in JavaScript? JavaScript on the three language or web different must learn. দেখেন HTML কি করে, আমাদের ওয়েব পেজে কি কন্টেন্ট দেয় না? আমাদের এই যে কন্টেন্ট যেগুলো আছে এগুলো কি প্রথম আমাদের HTML দিয়ে লিখতে হয়েছে না এগুলো? তো ওয়েব পেজে আমাদের কন্টেন্ট দেয়। আর CSS কি করে? আমাদের ধরেন লেআউট আছে, ডিজাইনিং যে পার্টগুলো আছে এগুলো তৈরি করে CSS। আর জাভাস্ক্রিপ্ট কি করে? আমাদের বিহেভিয়ার বা ওয়েব পেজে যে ইন্টারেক্টিভ আছে এই কাজগুলো করে। যেমন আমাদের এখানে কিন্তু ইন্টারেক্টিভ একটা জিনিস আছে, বলতে পারেন কি? এই যে দেখেন ক্লিক করলে যেটা খোলে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। যদি আমি আমার ফন্টটাকে আইসা এই যে বুস্টআপের যে স্ক্রিপ্ট আছে না, এই যে এটা আমরা ইউজ করছি না, মনে আছে? তো এইটা যদি আমি বন্ধ করে দিই তাহলে দেখবেন এই যে আর ওইটা কাজ করবে না। যতই ক্লিক করেন আর কাজ করে। এটা এটা ইন্টারেক্টিভ করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে একটা ফাংশন কল করা হয়েছে, যখন আপনি এই বাটনে ক্লিক করতেছেন এই ডায়ালটা কি ওপেন হইতেছে, আবার যখন ক্লিক করতেছেন তখন কি বন্ধ হইতেছে। তো যাই দেখবেন এখানে একটা আইডি ধরা আছে, আইডি ধরে, যদিও জাভাস্ক্রিপ্ট তো দেখা যায় না। কই যেন লেখছে, আছে আইডি বা ক্লাস একটা ধরা আছে। এই যে আছে দেখছেন, ন্যাপ বার ন্যাপ দেখছেন, আইডিয়া ধরা আছে। তো আইডি বা ক্লাস আপনি দুইটাই নিতে পারেন, দুইটা ধরেই করা যাবে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ভার্সন প্রথম আসছে কি ES 1 and 2 আর 3, এটা হচ্ছে 1997 থেকে 1999 সাল পর্যন্ত। তো তারপর ফার্স্ট ES5 রিলিজ করছে 2009 সালে। তখন কিন্তু এত পপুলার ছিল না জাভাস্ক্রিপ্ট, তখন মানুষ চিনতই নেই। এই যে যখন ES6 ভার্সন রিলিজ করছে তখনই এর জনপ্রিয়তা শুরু, 2015 সাল থেকেই এর জনপ্রিয়তা শুরু। এরপর এখন পর্যন্ত ES6ই আছে, সব থেকে অ্যাডভান্স যে ফিচারগুলো আছে সব ES6 এ আছে, এবং এইখান থেকে এর জনপ্রিয়তা শুরু। যেমন অ্যারো ফাংশন আছে, তারপর আছে যেমন টার্নারি অপারেটর আছে, এইগুলো আসছে সব ES6। যদি ES6 এর ফিচার লেখে না, এই যে এখানে লেখলে গুগলে আসবে দেখবেন। যেমন এই যে লেট আর কনস্ট্যান্ট আসছে, যেটা আগে ছিল কি বার, এখন আসছে লেট আর কনস্ট্যান্ট। তারপর অ্যারো ফাংশন আসছে, টেমপ্লেট লিটারেচার, এই যে এটা দিয়া জাভা যদি রিয়েক্ট টিএক্স শেখেন দেখবেন এটা অনেক কাজে লাগে। দেন এই যে স্প্রেড অপারেটর আসছে, তারপর রেস্ট প্যারামিটার আসছে, অনেক ফিচার নিয়ে আসছে। যেমন ম্যাপ আসছিল, প্রমিস আসছে, এগুলো সব আসছিল এই ES6। তারপর থেকে এটা পপুলার। তো তারপর আসি আমরা কমনলি কোশ্চেন, হাউ টু লার্ন ইন জাভাস্ক্রিপ্ট গেট। আচ্ছা, জাভা বলছে যে জাভাস্ক্রিপ্ট যদি আমি কিভাবে পাইতে পারি, এখন লেখছে কি ইউ ডু নট হ্যাভ এ গেট। আপনার এটা দরকার নাই ডাউনলোড ফর জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করার কোনো দরকার নেই, এটা আপনার ব্রাউজারে অটোমেটিক দেওয়া আছে। জাভাস্ক্রিপ্ট অলরেডি রানিং ইউর ব্রাউজার অন ইউর কম্পিউটার, ইউর ট্যাবলেট আর ইউর স্মার্টফোন। মানে জাভাস্ক্রিপ্ট সবসময় কি আপনার ব্রাউজারে চলতেই থাকে,
এটা আপনার ডাউনলোড করা লাগবে না, ইনস্টল করা লাগবে না, কিছুই করতে হবে না। ব্রাউজার আছে তো জাভাস্ক্রিপ্ট আছে। তো জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ফ্রি ফর এভরি, জাভাস্ক্রিপ্ট কি সবার জন্য কমনলি ফ্রি। আচ্ছা আসি জাভাস্ক্রিপ্ট ইজ ওয়্যার। আচ্ছা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেমন ইন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোড ইজ ইনসার্ট বিটুইন স্ক্রিপ্ট এন্ড স্ক্রিপ্ট। আচ্ছা এইচটিএমএল এর ভিতর যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে কি এই যে স্ক্রিপ্ট আর এই যে স্ক্রিপ্ট ট্যাগ একটু আগে আমরা দেখাইছিলাম না, এই যে যদি আপনি এইচটিএমএল এর ভিতরে লিখতে চান, আরে এই যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু এন্ড স্ক্রিপ্ট ট্যাগ শেষ, এইটার ভিতর আপনি যা লিখবেন সেটা কি জাভাস্ক্রিপ্টের কোড হিসাবে গণ্য হবে। এটার ভিতর আপনি যা লিখবেন সেটাই জাভাস্ক্রিপ্ট হিসেবে গণ্য হবে। তাই স্ক্রিপ্ট ট্যাগ যদি নেওয়া হয় তার মানে কি হেডে দিব না বডি দিব? কোনটা? এই যে বডির ভিতরে, বডির বাইরে কোনো কিছু যাবে না, এই যে এখানে লিখবেন। আর যদি এক্সটার্নাল থাকে তাহলে কি এই যে আমরা লিংক আপ করছিলাম না একটা main.js, তো বাইরে লেখলে তখন আর এইখানে এই যে এই কিছু লেখার দরকার নেই, যা সরাসরি এসে লেখা শুরু করে দেবে। আচ্ছা এরপর আপনি জাভাস্ক্রিপ্ট চাইলে হেডের ভিতরেও দিতে পারেন, ঠিক আছে। এই যে আমাদের হেড ট্যাগ আছে না, কই গেল? এই যে চাইলে আপনি এই যে হেড ট্যাগের ভিতরেও লিখতে পারেন, এই যে এখানেও লেখা যাবে। তো সব দিকে সুবিধা আছে। এরপর আপনি জাভাস্ক্রিপ্ট বডিতে লিখতে পারবেন, এটা তো জানি। এরপর আছে কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। এক্সটার্নাল বলতে বোঝানো হয়েছে এইটা, এই যে আমরা একটা করে রাখছিলাম না main.js, যেটার ভিতর কিছুই লেখি, আজকে আমরা লিখব। ওকে এটুকু বোঝা গেছে। আমরা তিন ভাবে লিখতে পারি, একটা হইছে আমাদের হেড ট্যাগের ভিতর, আরেকটা হইছে কি বডি ট্যাগের ভিতর, আরেকটা হইছে এক্সটার্নাল ফাইল নিয়ে। সচরাচর মানুষ এই যে এক্সটার্নাল ফাইল নিয়েই লেখে, কারণ আপনার অনেক পেজে জাভাস্ক্রিপ্ট নাও লাগতে পারে, তখন সেই পেজে দেবেন না। এখন হইছে রেফারেন্স এক্সটার্নাল রেফারেন্স মধ্যে, ও আচ্ছা without fully running. ও আচ্ছা এইটা বলছে বোঝানো হয়েছে যে আমরা যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করতেছি, মানে এই ফাইলটা কিভাবে লিংক আপ করব। যেমন যদি হয় আপনার মানে এক্সটার্নাল ফাইল, সেক্ষেত্রে তো আমরা এরকম ভাবে লিংক আপ করতেই পারি, যেরকম নর্মাল ভাবে যেরকম লিংক আপ করি না। যদি আপনার জেএস ফোল্ডার থাকে জেএস ফোল্ডারে যাবেন, অথবা যদি রুটে থাকে তাহলে কি মেইন ডিরেক্টরির নাম বলে দেবেন এইভাবে। আর যদি আপনার কোনো লিঙ্ক থাকে, যেমন এই যে এখানে বসাইছি কি লিঙ্ক বসাইছেন একটা, তো লিঙ্ক থাকলে সরাসরি বসাই দেবেন। যেমন এই যে বুস্টআপ কি একটা লিঙ্ক বসাইছে না, এই যে, তো এইভাবে বসানো যায়। আর একটা ওয়েতে বলছে যে, আচ্ছা এই দুইটাই বলছে, আর একটা তো এটা তো দেখাইলাম, এই যে স্ল্যাশ দিয়ে দিয়ে আমরা যাইতে পারি না। আর একটা হচ্ছে উইদাউট এনি পাথ, মানে আপনার কোনো পাথ লাগবে না, এই যে সরাসরি স্ক্রিপ্ট ট্যাগের ভিতর লিখতে পারবে। এই হলো আমাদের তিন ওয়েতে লেখার নিয়ম জাভাস্ক্রিপ্ট। স্যার তাহলে তো এটা অনেকটা সিএসএস এর মতো না স্যার? ওটাও তো তিন হ্যাঁ লাইনে লেখা যায়। সিএসএস এর মতোই। আচ্ছা জাভাস্ক্রিপ্ট ক্যান দ্য চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউট ইজ ভ্যালু, এই যে একটু আগে দেখাইছিলাম মনে আছে। জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, কোন একটা এইচটিএমএল এর অ্যাট্রিবিউট যে কোনো সময় সে চেঞ্জ করতে পারে। যেমন এইখানে আছে ডকুমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, কোনটা ডকুমেন্ট বলতে এই যে আপনার পেজটাকে বোঝানো হয়েছে। আপনার এই পেজটা হয়েছে একটা ডকুমেন্ট, দেন হয়েছে ডকুমেন্ট ধরলো, এখান থেকে কি গেট এলিমেন্ট বাই আইডি, মানে আপনি যেই সেকশনটার জিনিসপত্র চেঞ্জ করতে চান ওই সেকশনটায় কি একটা আইডি থাকতে হবে অথবা একটা ক্লাস থাকতে হবে। তো ওইটা আমরা নিয়ে আসছে এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এই পাশে ব্র্যাকেট দিয়ে আপনি কি আইডিটা বলে দিয়েছেন কোন আইডি। দেন ডট ইনার এইচটিএমএল, মানে কি আপনি এইচটিএমএল চেঞ্জ করতে চাইতেছেন না, কোন একটা এইচটিএমএল এর লেখা চেঞ্জ করতে চাইতেছেন না, বা এইচটিএমএল এ যদি ট্যাগ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ইনার টেক্সট আছে যদি লেখা চেঞ্জ করতে চান, অথবা ইনার এইচটিএমএল আছে। যেমন ধরেন আমরা একটু আগে একটা করছিলাম না, এই যে আওয়ার লোকেশনের চেঞ্জ করছিলাম না,
তো আমরা এইটা করছিলাম কি ইনার টেক্সট দিয়া। এখন যদি ইনার এইচটিএমএল দিই, যেমন ধরেন প্রথমে আমার লাগবে কি ডকুমেন্ট। আপনি এইচটিএমএল এর যে কোনো কিছু ধরতে চাইলে অবশ্যই ফার্স্টে আপনার ডকুমেন্ট থাকতে হবে। ফার্স্টে আপনাকে ডকুমেন্ট ধরতে হবে, দেন ডকুমেন্ট, তারপর কি এই দেখেন গেট এলিমেন্ট বাই, এখানে অনেক কিছু আছে। গেট এলিমেন্ট বাই আইডি আছে, ক্লাস নেম আছে, এলিমেন্ট বাই নেম আছে, ট্যাগ নেম আছে। আপনি যেটা দরকার হয় সেটা নিতে পারেন আপনার যেটা। যেমন আমার কি আইডি, যেহেতু আমি এখানে দিয়ে রাখছি, ওখানে কি আইডি নেম। তো এসে ব্র্যাকেট দিয়ে আপনি কি এখানে আপনাকে বইলাও দিছে যে এলিমেন্টের নাম কি হবে স্ট্রিং। দেন আমি দিলাম কি নাম, আইডি, যে লোকেশন দিয়ে রাখছি না, এই যে এটা বসাই দিলাম। এখন আসি ডট, এরপর আমি কি করতে চাই, আমি কি ইনার এইচটিএমএল, এইচটিএমএল এ কোনো কিছু একটা বসাইতে চাই। তো আমি এ দিয়ে আমি বসাই দিলাম, ধরেন আমার বসাই দিলাম, এটার নাম লেখা আছে কি আওয়ার লোকেশন না, এই যে চলে গেছে, দেখছেন অলরেডি। কেন গেছে বলতো, এই যে আমি জিনিসটা ফাঁকা রাখছি না, এই জন্য। যদি আমি এখানে এখনো যদি কিছু না করতাম তাহলে কি এটা থাকতো। যখনই আমি এটা বসাইলাম, তার মানে কি এখানে ফাঁকা কোনো একটা কিছু আছে। যদি আমি একটা হাবিজাবি কিছু একটা দিয়ে দিই, আসছে, এটা কি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করছি, নট হার্ডকোড। হার্ডকোড লিখছি, এটা আমাদের ডাইনামিক ভাবে ডাটাবেস কি মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করছি হার্ডকোডে। এখন আপনি এটা উড়িয়ে দিলে হয়ে যাবে, আপনার এটা দরকার নেই। কই গেল, আসছে, এটা আমাদের এখন কি জাভাস্ক্রিপ্ট থেকে আসবে। তো এটা গেল। এখন আমরা এটা বুঝতে পারছি, এই হচ্ছে ডকুমেন্ট। আপনি কোন একটা আইডি সিলেক্ট করতে চাইলে আইডি, দেন হয়েছে আইডিটার নাম দিতে হবে। দেন তারপর আপনি কি করতে চান, ইনার এইচটিএমএল এ কোনো কিছু একটা বসাইতে চান, এটা গেল আমাদের। এরপর আছে কি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যদি এইচটিএমএল এর স্টাইল চেঞ্জ করতে চান, কোনো একটা লেখার কালার চেঞ্জ করতে চান, যেমন আমি এই লেখাটার কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে। তাহলে কি, যেমন ধরেন আসেন আমরা আমরা এই লেখাটার কালার চেঞ্জ করি। আচ্ছা, এখানে একটা ভালো নাম, আচ্ছা, আর শেষ করার পর সেমিকোলন দিয়ে দেব। গেট এলিমেন্ট বাই আইডি, আইডি আইডির নাম কি লোকেশন না। লোকেশন, জি স্যার। এখন আসি স্টাইল নামে একটা আছে, দেখছেন, এই যে স্টাইলে যায়া আমি কি করব, কালার চেঞ্জ করব, কালার করে দিলাম রেড। এই কিছু একটা আসি কিনা, আশা করি আসবে, আসছে। জি স্যার। এখন কি এখানে কি হেক্স কোড দেওয়া যাবে, দেখি তো। হেক্স কোড হবে হবে, আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা কালার চেঞ্জ করতে পারতেছি না, এখানে দেখেন কি লিখছি। এর আগে লিখছিলাম আমরা ইনার এইচটিএমএল, আমরা এইচটিএমএল এ চেঞ্জ করতে চাই। এখন কি আমাদের ইনার এইচটিএমএল আছে, আমাদের সিএসএস লাগবে। সিএসএস এর জন্য কি স্টাইল, ডট স্টাইল। স্টাইলের কোন প্রপার্টি নিতে চান সেইটা। যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইতেন, তাহলে কি দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, সব আছে, এই যে সিএসএস যত প্রপার্টি আছে সব পাবেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দেন, ব্যাকগ্রাউন্ড আসছে। একটু ক্লিয়ার। এইভাবে যে কোনো এলিমেন্টে আপনি চেঞ্জ করতে পারবেন, যা খুশি চাইলে করতে পারেন। যেমন এখানে কি করছে, ফন্ট সাইজ বাড়াইছে না, তো আমরা দেখি ফন্ট সাইজ বাড়ে কিনা। আর একটা নি না, এটা দিয়ে ধরেন আমাদের কালার গেল, এইখানে লিখে রাখি কালার আপডেট।
এটা ধরেন লিখলাম ফন্ট সাইজ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি লোকেশন ডট স্টাইল, এত সাজেশন ডট ফন্ট সাইজ, এই যে ফন্ট ফ্যামিলিও আছে সেটাও চেঞ্জ করতে হবে। ফন্ট সাইজ কি ধরেন 120 ধরো। আসছে এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে আসছে। তো এরপর জাভাস্ক্রিপ্ট ক্যান হিডেন দ্য এলিমেন্ট, আপনি যদি কোনো একটা এলিমেন্টে হাইড করতে চান সেটাও আপনি জাভাস্ক্রিপ্ট দিয়া করতে পারবেন। যেমন চাই আমি এটা এখন আর রাখবো না, তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, এটা HTML এ এই যে যে এলিমেন্টকে আপনি মানে কোনো একটা কিছু করতে চাবেন ওইটাকে একটা আইডি বা ক্লাস দেবে। ডট স্টাইল, এরপর কি ডিসপ্লে, ডিসপ্লে দিয়ে কি করে, ডিসপ্লে নান করা যায় না। আচ্ছা এই বেস্ট প্র্যাকটিস হয়ে যায় এই যে সেমিকোলন দেওয়া, আমি দেই নেই, সেমিকোলন না দিলেও মাইন্ড করবে না, কিন্তু অনেক জায়গায় মাইন্ড করতে পারে। চলে গেছে, দেখেন এইখানে কিন্তু একটুখানি আসছিল ওই যে দেখছেন, মানে ব্রাউজার লোড হওয়ার সাথে সাথে মানে একবার ওই যে উপর থেকে পড়ে আসছে, তারপর ওই যে পড়ার পর দেখে যে আবার এটা তো নান করা, তখন আবার চলে গেছে। ঠিক আছে, তো একটু সময় পায় এই যে। আচ্ছা এরপর আছে ক্যান দা শো এলিমেন্ট, আচ্ছা এলিমেন্ট কিভাবে শো করে এটা তো জানি, এখানে ব্লক লেখলে আসবে না, এটা তো অলরেডি শোই থাকে, এই যে শো এন্ড হিডেন, এটা গেল এলিমেন্ট। আচ্ছা জাভাস্ক্রিপ্টে কিভাবে আউটপুট দেখে, এতক্ষণ আমরা দেখছি কি এটা তো ব্রাউজারে দেখছি তাই না, আউটপুট কিন্তু দুই জায়গায় দেখা যায়। alert console by using console, আচ্ছা আপনি আউটপুট এই যে অনেকগুলো ওইতে দেখতে পারেন, একটা হচ্ছে ইনার HTML এ দেখতে পারেন চাইলে। দেখি যদি আমরা ধরেন ডকুমেন্ট লিখতে লিখতে তো শেষ হয়ে যাবে, এই যে এটাকে নিয়ে আসি কপি করে, এটাকে কি করব, আচ্ছা এটা পরে আসতেছি, এটা কি লিখছি ভেরিয়েবল লিখছি একটা কনস্ট্যান্ট এটাকে আমরা কনসোল লক করি। ওকে ওকে, এই যে দেখেন এখানে যে বলছে যে আমরা চাইলে কোনো একটা ট্যাগ রে আয়না দেখাইতে পারি ভাই, ট্যাগের ভিতর কি লেখা আছে, এই দেখেন আমরা এই যে এইটার ভিতর কি লেখা ছিল এটা নিয়ে আসতে পারছি না, এই যে কনসোল লক করে কিভাবে করছি, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লোকেশন, লোকেশন হয়েছে কি আমার আইডির নাম, তো ইনার HTML দিলাম। এবার আর কি আমি সরাসরি কোনো কিছু চেঞ্জ করলাম না, ফাঁকা রাইখা কি আমি এটাকে একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করছি, স্টোর করে আমি কনসোল লক করে দেখলাম যে এটার ভিতর কি লেখা জায়গা আছে। এখন দেখেন আমাদের এখানে কথা হইলো যে আমাদের লেখা তো ছিল এখানে আওয়ার লোকেশন, তাহলে এইটা কেন আসলো, এই যে এটা কোশ্চেন থাকতে পারে না। এই যে এখন দেখেন কোড কি হয় উপর থেকে পড়তে পড়তে আসে না, তো উপর থেকে আসলে দেখবে যে এইটার কি লেখা চেঞ্জ না, আগে থাকতে কি আমরা চেঞ্জ করছি না, তো এটা চেঞ্জ থাকলে কি নিচে এসে কি
এইটাই তো পাবে। যদি আমি এটা বন্ধ করে দিই তাহলে কোনটা হবে বলেন তো? কোনটা পাবে? এইটা না ওইটা? এইটা না এইটা পাবে? এটা পাবে না? এই যে দেখেন আওয়ার লোকেশন আসছে, এমনকি এই যে স্টাইল মিস্টাইল সহ আসছে, দেখছেন? তো কোড হইছে উপর থেকে নিচ পর্যন্ত যায়, মানে পড়তে পারতো। আচ্ছা, এরপর আসে আর একটা আছে ডকুমেন্ট ডট রাইট, এটা দিয়ে আপনি প্রিন্ট করাই দেখাইতে পারেন, অথবা উইন্ডো ডট অ্যালার্ট এটা দিয়েও দেখাইতে পারেন। ঠিক আছে, ওই যে নাম শুনছি না অ্যালার্ট, যে কোনো কিছু, ওইটা। আর একটা আছে যেটা হচ্ছে কনসোল লগ, এই যে যেটা এতক্ষণ করছি কনসোল ডট লগ, এটার মাধ্যমে আপনি আউটপুট দেখাইতে পারবেন। যেমন ধরেন আপনার একটা ভেরিয়েবল আছে 10 টাকা, এখন আপনি এই দুইটার যোগফল দেখাবেন। ধরেন আমি একটা রাখলাম এ যোগ বি, তো এটাকে আমরা দেখতে চাই, তাহলে কনসোল ডট লগ, তাহলে দেখবেন এই যে ব্রাউজারে আইসে কি করবেন, এই যে ইনস্পেক্ট করবেন, এখান থেকে যাবেন কোথায়, এই যে কনসোলে, এখানে আসলে এই যে আউটপুট পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই ওয়েতে আমরা আউটপুট দেখতে পারি, মানে কোন একটা কিছুর আউটপুট আমরা দেখতে পারি। আচ্ছা, আচ্ছা, এরপর আসি আমরা ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম আপনি কি কি দিতে পারবেন, এ থেকে জেড পর্যন্ত, আর ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত। এরপর আপনি ডলার সাইন চাইলে দিতে পারেন, অর অথবা আন্ডারস্কোর, এগুলো আপনি দিতে পারেন ভেরিয়েবলের নামের সাথে। ভেরিয়েবল নাম কোনটা, এই যে এখানে দিয়েছি কি এ, এটা কি বি, আর ধরেন এখানে আমি এই যে রেজাল্ট দিছি, এটাও কি একটা ভেরিয়েবলের মধ্যে আমি ডিক্লেয়ার করি নাই, যদিও চাইলে আমরা করতে পারতাম কনস্ট্যান্ট। আচ্ছা, এইগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম। এখন দেখেন যদি আমি এখানে দিই, শুরুতে যদি দিই ধরেন 4 দিলাম, তাহলে কি আমাকে এরর দেবে না? এখানে বলে দিয়েছে কি রুলস ইজ রুলস, যে এখানে বলছে, এখানে দেখেন এখানে দেখায়ও না যে, এখানে বলছে যে এ থেকে জেড, আর এ এ ছোট হাতের থেকে জেড পর্যন্ত, এটা আপনি দিতে পারবেন। ফার্স্টে কোনো নাম্বার দিতে পারবেন না, দেন ফার্স্টে কোনো হাইফেনও দিতে পারবেন না, অ্যান্ড এখানে যাইসা এখানেও হাইফেন দিতে পারবেন না, কিন্তু আপনি আন্ডারস্কোর দিতে পারবেন। হ্যাঁ, আন্ডারস্কোর আপনি আগেও দিতে পারবেন, বাট নাম্বার দিতে পারবেন না। অথবা এমনি লেখা দিতে পারবেন, লেখার পাশে কি সংখ্যা দিতে পারবেন, এই যে, কিন্তু আগে দিতে পারবেন না। তো এইগুলো হচ্ছে ভেরিয়েবল তৈরি করার নিয়ম। এই যে চাইলে আপনি ডলার সাইনও দিতে পারেন, ডলার সাইন কই, এই যে ডলার সাইন চাইলেও আপনি দিতে পারেন। ডলার সাইন বেশি ইউজ হয় পিএইচপি তে। এরপর আসি ইউজিং ইনার এইচটিএমএল। এই যে একটু আগে আমরা যেটা দেখাইলাম, ধরেন আমার একটা পি ট্যাগ আছে, আমরা এতক্ষণ তো এইটাতে করছি না, তো আসি। আচ্ছা, এইখানে একটা দেখাবো, ধরেন আমার লোকেশনের জায়গায় আমি ধরেন আমার 5টা লোকেশন কাউন্ট করে দেখাবো, অথবা এখানে কোনো একটা কিছু যোগ করে দেখাবো। ধরেন এখানে আমি একটা স্প্যান ট্যাগ নিয়ে ভিতরে রাখলাম কি আইডি, ধরেন নাম দিলাম কাউন্ট। এখন এখানে আমার ভিতরে কিছু আছে, এই যে ভিতরে কোনো কিছুই নাই, আছে নাই, তো আমি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা কিছু ক্যালকুলেশন করে দেখাবো। ধরেন এই, অথবা এই যে রেজাল্টের ডাটাও আমরা দেখাইতে পারি চাইলে। এখন আমাদের কি করতে হবে, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি কাউন্ট দিছি না, কাউন্ট দিলাম, ডট ইনার টেক্সট দিতে পারেন, ইনার এইচটিএমএল দিতে পারেন, যা দিতে পারেন। দেন
আমরা এখানে এই যে দুইটা ভেরিয়েবল আছে না, এই ভেরিয়েবল দুইটার কি যোগফল দিয়ে দেব। দেখি আমাদের কিছু আসে কিনা। হয়ে গেল। আর ইনারটি থেকে তো নাম্বার আসবে না maybe। রাইট, আসে না তো, ঝামেলা হলো কি? Wait, wait. ও এরর খেয়ে বসে রয়েছি। দেখেন এরর খেলে এখানে আসবে না, এই যে কনসোলে এরর দেবে, যদি জাভাস্ক্রিপ্ট রিলেটেড এরর থাকে এখানে আসবে না। এখানে বলছে কি, এখানে লেখায় সমস্যা আছে। সমস্যা বলতে কি বুঝাইছে সে, কাউন্টার। আচ্ছা, আমাদের এ আর বি বের একটা আইডি নেওয়া স্যার এটারে ফরম্যাটেড স্ট্রিং করে দাও যে ওনা পাইথনের মতো। না, এ যোগ বি, এটাই তো হওয়ার কথা। We cannot, the property is null, setting is inner HTML. Wait, স্যার করা যায় গো স্যার। আচ্ছা 30 তো আসছে, 30 আসছে না তো, দেখি তো এখানে সরাসরি আমি ই পাঠাই রেজাল্ট। ওমা সেটাও তো পাস করে। সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কোড প্রবলেম নাকি? না, এগুলো তো প্রবলেম। দেখি এক সেকেন্ড, বের করি। এই যে, এবার আসবে। এরর তো গেল, লেখা কই? এই যে আসছে না। ও একটা আইডির ভিতর আরেকটা আইডি দিছে, বুঝছেন? মানে এই যে এই আইডি তো এটার ভিতর আবার আরেকটা আইডি দিচ্ছে, যার কারণে এখানে এখন আমরা এ এন্ড বি সরাসরি যোগ করতে পারবো। আসছে? এই যে। তো আমরা ক্যালকুলেশন সরাসরি, হ্যাঁ কোন ক্লাস? আইডি বদলে একটু ক্লাস নিতে। ও আচ্ছা ক্লাস, হ্যাঁ করা যাবে না কেন? ক্লাস, তো তাহলে এখানে কি লিখতে হবে? গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আসছে জিরো, আসছে কেন আসছে জিরো? সেটাই তো দেখলাম। ক্লাস ক্লাস ক্লাস, আচ্ছা দেখি তো, সেটা নেম, এটাই তো ক্লাস নাই, ক্লাস নেম দিস মিন ইজ স্ট্রিং কমান্ড, সব ঠিকঠাকই আছে। ওয়েট, আমরা একটু console dot yes, আচ্ছা আসছে জিরো, জিরো মিন,
এই যে আনডিফাইন্ড। আচ্ছা এখানে বইলে দিতে হবে যে যে ক্লাসের ভিতর কি আছে এটা বলতে হবে। যদি আমরা 2 দিই, 2 তো নাই, আছে তো এখানে আমাদের ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে, মানে ক্লাস নেম ইউজ করলে এক্ষেত্রে আইডি বেস্ট, তাই না? অথবা ওই যে কুইরি সিলেক্টর আছে, কুইরি সিলেক্টর দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। যেমন ইনপুট ফিল্ড, আমরা এই যে ফর্মের ভ্যালিডেশন করবো না তখন দেখবেন না কুইরি সিলেক্টর লাগবে, তখন ওই যে হ্যাঁ এই যে অন করা আছে। তো কুইরি সিলেক্টর দিয়ে, মানে কুইরি সিলেক্টর দিয়ে বেশি করে, অথবা আইডি, ক্লাসে ঝামেলা। ওকে এটা গেল ইউজিং ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট দিয়ে কিভাবে প্রিন্ট করবেন এটাও দেখাইছে। এই যে ডকুমেন্ট ডট রাইট, কোনটা ব্যবহার করা সবচেয়ে ইয়া ডকুমেন্ট অফ রাইট নাই কনসোল লগই তো ভালো, এত ঝামেলা কেউ করে? কনসোল লক করবেন, সবাই দেখবেন কনসোল লক করে। ওকে এই যে সবগুলো দেখাইছে, যেমন উইন্ডো ডট অ্যালার্ট আছে, এটা দিয়ে দেখাই উইন্ডো ডট অ্যালার্ট। এটা হইছে উইন্ডো বলতে বোঝানো হয়েছে এই যে এইটা উইন্ডো ডট অ্যালার্ট আছে। অ্যালার্টের ভিতর আপনি যা কিছু লিখতে পারেন। এই গল্প করে পাশে বৈশা আসছে। এই যে যখন আপনার ব্রাউজার রান হয়ে যাবে তখনই ফার্স্টে অ্যালার্টটা আসবে। এই যে এখানে আপনি কোনো কিছু ক্যালকুলেশন করেও দিতে পারেন, যেমন এইখানে আমরা করছিলাম না রেজাল্ট, রেজাল্টের মানটা এখানে বসাই দেন। এই যে আসছে না, সরকারি ওয়েবসাইট আছে না এরকম, এই যে উইন্ডো ডট অ্যালার্ট। এটা হইছে মানে আপনার যখনই ওয়েবসাইট লোড হওয়া শুরু হবে তখনই এই অ্যালার্টটা আসবে। HTML নাই তো, ওই যে অ্যালার্ট HTML ট্যাগের ভিতর বসানো যায়, তো ওটা তো জাভাস্ক্রিপ্ট থেকে আসছে। অথবা আরেকটা আছে, এই যে বুস্টআপের একটা আছে না, ওইটাও তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। বুস্টআপের আছে না, মডেল আছে না একটা, জেএস ছাড়া চলবে না, ইন্টারেক্টিভ যা কিছু আছে। এম কই গেল, এটা না, এই যে আসছে না, এই যে এগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া আসবে না। এটা গেল আমাদের কতভাবে দেখাইতে পারি। এই যে উইন্ডো ডট অ্যালার্ট, অ্যালার্টটা আমাদের লাগবে এই যে আমরা ফর্ম যখন করব না তখন যদি মানে ইনপুট, এই যে ইনপুট ফিল্ড যদি ফিল আপ না করে সাবমিট করে, তাহলে আমরা তার এরকম একটা অ্যালার্ট দেবো, এরকম একটা অ্যালার্ট দেবো যে আপনি এই ফিল্ডটা ফিল আপ করেন, দেন এই ফিল্ডটা করেন, এই ফিল্ডটা করেন, এবং সবগুলো ফিল্ড যেন ফিল আপ থাকে মাস্ট। ওকে এরপর আছে ইউজিং কনসোল লক। কনসোল লক তো দেখিয়ে ফেলছি 10-15 বার। এই যে কনসোল লগের ডাটা পাবেন এইখানে এসে, ইন্সপেক্ট করবেন, এইখানে এসে এই ডাটা কনসোল লগ, এই যে দুইটা করা আছে, রেজাল্ট করা আছে, এটাও করা আছে। আচ্ছা এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টে এই যে অন ক্লিকে এটা প্রিন্ট করে দিতে পারে। যেমন ধরেন অন ক্লিকে আমরা একটা চাইলে ফাংশন কল করাইতে পারি। ধরেন আমাদের এটার ভিতর হিজিবিজি না করি, শেষে আবার ঝামেলা লেগে যাবে, যেহেতু এটা আমাদের মেইন প্রজেক্ট test.html, যা ঘটনা এটার ভিতর করাই, এটা আমরা বাদ দিয়ে দিই। ওকে এখন আমাদের এটা আচ্ছা, এখানে আমরা একটা বাটন নিই, ক্লিক নেই, এটার জাভাস্ক্রিপ্ট এখান থেকে করা যায়। অন ক্লিক আছে না, অন ক্লিকে চাইলে অ্যালার্ট দেওয়া যায়। হ্যালো, এই যে দেখেন, এই যে এরকম একটা অ্যালার্ট দেওয়া যায়, যে এইটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাংশন। এই যে অন ক্লিক, অন ক্লিক মিনস হয়েছে আপনি এখানে একটা কোনো একটা ক্লিক করলে একটা কিছু একটা ঘটবে,
এই যে ক্লিক করছেন একটা কি অ্যালার্ট আসছে, এই যে এরকম আমরা দিতে পারি অনেক সময়, যে এই কথাই এখানে বলছে। ওকে, আমরা এখন ভেরিয়েবলটা দেখি আমরা টাইম এন্ড এটা করে করব। আচ্ছা এই যে উপরে এগুলা দেখি তো জাভাস্ক্রিপ্টের জন্য এই হাবিজাবি কথা লেখছে। এটা তো আমরা দেখছি। আচ্ছা এখন আমরা ভেরিয়েবল আসি। জাভাস্ক্রিপ্টে তিন ধরনের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে বার, আরেকটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিনস হচ্ছে আপনি একবার ডিক্লেয়ার করলে ওটাকে আর চেঞ্জ করতে পারবেন না, জীবন চলে যাবে তাও চেঞ্জ হবে না, ঠিক আছে। আর লেট হয়েছে আপনি চাইলে মডিফাই করতে পারেন। আর বার হয়েছে কমন। কমন বলতে বার কেউ আপনার ইউজ করে না, এই ব্যাকডেটেড হয়ে গেছে। বারে আপনি যে কোনো জায়গায় বসে চেঞ্জ করতে পারেন চাইলে। যেমন এই যে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা কি লেট ধরেন, আরে ভেরিয়েবলের নাম দিতে হবে না, কিওয়ার্ড তারপর কি ভেরিয়েবলের নাম দিতে হবে, এ সমান সমান ধরেন 20। যদি আমি কনস্ট্যান্ট দিই, কনস্ট্যান্ট ধরেন সি সমান সমান হয়েছে 30 দিলাম। এখন আমি এই কনস্ট্যান্ট সির মান চেঞ্জ করতে চাই, দেখেন আমাকে চেঞ্জ করতে কি দেবে, এই দিয়েছে, যদিও দেখি কনসোল লক হয় কিনা। হবে না শিওর। আচ্ছা এইটাতে তো কানেক্ট করা নাই জাভাস্ক্রিপ্ট, এটাতে কানেক্ট করা আছে। main.js দেখছেন আসছে, is already declared। ও এ কি ডিক্লেয়ার করা আছে, তাহলে নাম দিলাম, নাম নাম্বার, নাম দিলাম নাম্বার 1, এটার নাম দিলাম নাম্বার 2, এটাকে আমি মডিফাই করব নাম্বার 2 দিয়া। এই যে আসছে দেখছেন, উই ক্যান নট দ্য সেট দ্য প্রপারলি ইজ নান ইন দ্য HTML, কোনটাতে আবার HTML, ও রে এটি তো লাগবেই না, দেখেন নইছে না। এই যে অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আমি এটা লেট দিয়ে দিই তাহলে সমস্যা করবে, চেঞ্জ হয়েছে লাস্টেরটা। এটা দেখেন এই যে এই নাম্বার এখন কোনটা আসছে, আমাদের এইখানে ডিক্লেয়ার করছিলাম কত দিয়া, 30 দিয়া। যখনই আমি এটার মান আপডেট করছি তাহলে কি এই 30 থাকবে, এই 20 এই জায়গায় চলে যাবে। তখন কি আমাদের এই যে এই জন্য আমাদের 20 দেখাচ্ছি, দেখেন এইখানে মান আপডেটের আগে একটা দেখেন console.log, এখানে আমি লিখে দিই নট আপডেট, কমা দিয়ে কি আমরা বসাইতে পারবো, ওকে। আর এটা হচ্ছে বসাই দিলাম, দেখেন আপডেটের আগে কি আসছিল 30, যখন আমি আপডেট করছি এটা 20 হয়ে গেছে। আর যদি আমি কনস্ট্যান্ট দিই, কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করলে এটা চেঞ্জ হবে, কনস্ট্যান্ট দিয়ে এটা চেঞ্জ হবে না, কিন্তু উপরের মানটা ঠিকই আসছে, নিচেরটা আসবে না। আচ্ছা আমাদের ভেরিয়েবলের কনসেপ্ট এইটুকু শেষ। ডকুমেন্ট অফ ডিটারমিনেন্ট বাই ইনহেরিটেবল ভ্যালু, এটা আমরা অলরেডি প্রিন্ট করছি না। যেমন এই দেখেন এখানে কি করছে, এক্স এর মান নিছে 5, ওয়াই এর মান নিছে 6, জেড কি করছে এক্স ওয়াই কি যোগ করছে। তো আমরা একটা করি তাহলে এদের মতো করে, এত লেখতে বলছে না, এই বেটা শিওর আসলো। এখন আমরা এক জায়গায় বসাই, ধরেন এখানে একটা এইচন আছে, এর আইডি দিয়ে রাখলাম,
কাউন্ট আইডি লাগবে না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম, দেন ইনার এইচটিএমএল। এই যে দেখেন এখানে কি অনেক সুন্দর করে দেখাইছে না লেখা টাকা লেখা টিকা। এই যে এটা যদি আমরা নিয়েও আসি, এখানে কি লেখছে, প্রথমে একটা টেক্সট লেখছে, দুইটা টেক্সট লেখছে না, এটা কি একটা ক্লোনের ভিতর। তারপর কি প্লাস দিয়েছে, প্লাস মানে কি এইটার সাথে এটা যোগ, যোগ করে কি এই যে ভেরিয়েবল, এইটাতে ব্র্যাকেট কেন দেয় না, কারণ এটা তো আমাদের একটা ভেরিয়েবল। তো যদি আমি এটাতে ব্র্যাকেট দিয়ে দিই, দেখেন আচ্ছা আগে আউটপুট দেখাই, তারপর লাস্টে আবার ডটের জন্য একটা দিয়ে দিয়েছে। লাস্টের জন্য আমার কেমন কোনটা, এইটার সাথে এটা কানেক্টেড না আবার, ও আচ্ছা না ওইটা যদি না দেন তাহলে তো এটা পাবে না। হয়ে গেল, ঠিকঠাক মতো আছে, শিওর। ও এই দেখছেন কোড কিন্তু ওই জায়গায় থামে রয়েছে, নিচে আর আসে নাই, আসছে এই যে এইখানেই সার স্টক হয়ে গেছে। স্যার একটা ইরোর খাইলে কি আর এটা আহে না? আসে এই যে যেইখানে ইরোর খাবে ওইখানেই থামে থাকে, এরপরে নিচে আর কিছু পড়ে না? না এরপর আর নিচে যাবেই না। এই যে আসছে 11, দেখেন এই যে ডট আসছে, যদি আমি এটা মানে প্লাস সাইন না দিতাম তাহলে দেখেন, তাহলে এই যে এখন এইখানেই বলতেছে এরর, এইখানেই বলতেছে এরর। আর যদি এইটা কি, এটা আমাদের ভেরিয়েবল, যদি আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতাম তাহলে কি এই যে জেড প্রিন্ট হয়ে যেত। দেখেন জেটাই আমাদের কি কোনো ভেরিয়েবল আসছে, এইটাও আর নিয়ম আছে। আচ্ছা এখানে হয়তো দেখি তো রিঅ্যাক্টের মতো আসে কিনা, আর সামনে একটা ডলার সাইন দিন। আসে কিনা সেটাই তো, আসবে না। স্যার চিহ্ন স্ট্রিং চিহ্ন হইব না স্যার, ওই যে ট্যাবের উপরে যে ব্যাকটিকটা আছে না স্যার, ট্যাবের উপরে একটা চিহ্ন আছে স্যার, ট্যাবের উপরে। হ্যাঁ 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 চিনি চিনি, ব্যাকটিক দিলে তো আসবেই। আরে রিঅ্যাক্টে আমি দেখছি, রিঅ্যাক্টে এইভাবে আনা যায় যে ডাবল ব্র্যাকেটের ভিতর ব্যাকটিক দিলে তো আসবেই। এই ব্যাকটিকও আসছে হয়েছে ES6, এর আগে ছিল না এগুলো, আগে ছিল কি শুধু এই কমা। তো আমাদের এইটা গেল, বুঝতে পারছেন। এখন আমরা এই যে ভেরিয়েবল টেবিল জানা হয়ে গেছে, এখন এখন আমরা আসলে তো রিঅ্যাক্ট অনেকটা পাইথনের মতোই করছে স্যার। পরীক্ষা দিতেই হইবে রান্না। কে আগামাতা বোঝেন না, এরপর আর কি আছে সহজ আছে, এই জন্য তো পড়াইছে নেই, এত মাথা ধরে যায়। স্যার রিঅ্যাক্ট কি জাভা স্ক্রিপ্টের চেয়ে একটু সোজা স্যার? কে রিঅ্যাক্ট